সিমেন্ট, বালু, খোয়া, রড এগুলার কতটুক জায়গার মধ্যে কতটুকু করে লাগতে পারে। এবং তো এখানে আমরা যদি 1 বস্তা হচ্ছে সিমেন্ট নেই, তাহলে হচ্ছে 2 বস্তা আমাদের বালি নিতে হবে, 4 বস্তা আমাদের খোয়া নিতে হবে। এটা হচ্ছে ফিটে, এটা হচ্ছে ইঞ্চিতে, এভাবে আমাদের অঙ্ক করা যাবে না। ঠিক আছে, প্রত্যেকটা একক একই লেভেলে আনতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা ভালো রয়েছি। তো এখন আর আগের মতো ডেইলি আপনাদের কন্টিনিউ ক্লাসগুলো দিতে পারতেছি না, আমার অনেকটা ব্যস্ততার কারণে এটা হয়ে উঠতেছে না। আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে শুরুতেই একাডেমিক বিষয়গুলো নিয়েছিলাম, এরপর হচ্ছে অটোক্যাটের যে 2D এবং 3Dটাও ভালোভাবে আপনাদের শেখাতে চাইছিলাম, কিন্তু ওই ব্যস্ততার কারণে হয়ে উঠতেছে না। তবুও আমি যেটুকু সময় পাই, যখনই সময় পাই আমি চেষ্টা করি ক্লাসগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। হ্যাঁ, তো আজকে আমি চতুর্থ সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 বই থেকে একটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে আমাদের শুধু একাডেমিক বিষয় লাগবে না, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরে লাগবে আর কি। বিশেষ করে আমরা যখন জব সেক্টরে যাব, আমরা যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে সাইডে গিয়ে কাজ করতে যাব, সেখানে আমাদের এই বিষয়টা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াবে। তো এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর হচ্ছে নির্মাণ করতে গেলে মানে সিমেন্ট, বালু, খোয়া, রড এগুলার কতটুক জায়গার মধ্যে কতটুকু করে লাগতে পারে এবং এর ব্যয়টা কত হতে পারে, এই বিষয়গুলো তোমরা প্রপারলি ভাবে বের করতে পারবা আর কি। হ্যাঁ, তো এটা মূলত এই এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর তোমরা সপ্তম, অষ্টম এখানে মানে বেসিক ধারণা পাবা। নবম অধ্যায়ে গিয়ে, অর্থাৎ একবারে লাস্ট অধ্যায়ে গিয়ে তোমরা মানে এটা বিস্তারিত দেখতে পারবা আর কি। যদিও এটা আমাদের একাডেমিক বিষয়, অর্থাৎ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, তবে মাঝে মাঝে এসে থাকে আর কি। কিন্তু জবের জন্য, মানে জব সেক্টরের জন্য আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, তো এই কারণে এটা আমাদের মানে বিস্তারিতভাবে মানে একেবারে ভালোভাবে প্রপারলি ভাবে জানতে হবে। ঠিক আছে, তো সাপোজ মানে আমি বিল্ডিং এর একটা বিষয় দেখাবো, শুধু আমাদের ছাদ ঢালাইয়ের সময় সেখানে কতটুকু বালু, সিমেন্ট এবং খোয়ার প্রয়োজন হবে এবং রডের প্রয়োজন হবে, সেই বিষয়টা দেখাবো। ওই প্রসেসটা যদি তোমরা মানে ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, তোমরা বাকি যে দেয়ালের ক্ষেত্রে কতটুকু ইট লাগবে, মানে যাবতীয় সবকিছুই তোমরা নির্ণয় করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সাপোজ আমি একটা বিল্ডিং এর ছাদের হচ্ছে কি ধরো 50 ফিট বাই 30 ফিটের একটা ছাদের মধ্যে আমাদের কতটুকু ইট, সিমেন্ট এবং খোয়ার প্রয়োজন হবে এবং রডের প্রয়োজন হবে, সেটা একটু বের করা আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে, তো আমি মনে করি যে আমি একটু মানে বিস্তারিতভাবে ম্যাথটা করে দিই আর কি, তাহলে হচ্ছে চতুর্থ সেমিস্টারের যে আমার ভাইগুলো রয়েছে, তোমরা বেসিক মানে ধাপে ধাপে অঙ্কটা করতে পারবা আর কি। ঠিক আছে, তো মনে করি মানে আমি অঙ্কটা একেবারে একবার লিখে দিই আগে। ঠিক আছে, তো মনে করি হচ্ছে 50 গুণন হচ্ছে 30, অর্থাৎ 50 হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর 30 হচ্ছে প্রস্থর, মানে ফিট, এত ফিট বিশিষ্ট একটি দালানের, এত ফিট বিশিষ্ট একটি দালানের ছাদ ঢালাইয়ে সিমেন্ট, বালি, খোয়া এবং রডের পরিমাণটা
রডের পরিমাণটা আমরা নির্ণয় করব। নির্ণয় করো। তো এখানে জাস্ট হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি যে মানে হচ্ছে একটা বিল্ডিং এর মধ্যে আমাদের যে ঢালাইটা দেওয়া হয়, এই ঢালাইয়ে সিমেন্ট, বালি, খোয়া এবং রডের পরিমাণটা বের করা দেখাবো। হ্যাঁ, তো আমাদের যেটা চতুর্থ সেমিস্টার যে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 বইটা রয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো আগে নির্ণয় করতে হবে। মানে লাস্ট অধ্যায়ে গিয়ে তোমরা দেখবা যে নবম অধ্যায়ে সেখানে হচ্ছে তোমার একটা বিল্ডিং মানে কতটুকু মানে জায়গার মধ্যে করা হবে এবং সেই ওই জায়গাটুকুর মধ্যে কতটুকু রড, সিমেন্ট, বালি, খোয়া লাগবে, মানে মানে একটা বিল্ডিং এর সম্পূর্ণ কাজ করতে গেলে কত টাকা খরচ পড়বে সেটাই কিন্তু ওইখানে মানে বিস্তারিত দেওয়া আছে। তোমরা ওইটা মানে প্রপারলি ভাবে বের করতে পারবা আর কি। আমি এখানে সামান্য মানে একটা জিনিস দেখাচ্ছি, এটাও যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলেও তোমরা সবকিছুই নির্ণয় করতে পারবা, ঠিক আছে? তো ওইখানের মধ্যে আমাদের ওই মাটি কাটার থেকে শুরু করে অর্থাৎ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর মধ্যে ওই নবম অধ্যায়ের মধ্যে মানে মাটি কাটার পরিমাণ, মাটি কাটতে কতটুকু খরচ হবে, লেবারকে দিতে কতটুকু খরচ, মানে লেবারকে কত টাকা দিতে হবে, মিস্ত্রিকে কত টাকা দিতে হবে, এরকম মানে সব টোটাল বিষয় আর কি নির্ণয় করে ওখানে দেওয়া আছে আর কি। ওই বিষয়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওগুলা ভালোভাবে আমাদের আয়ত্ত করার দরকার। তো এই একটা দালানের মধ্যে মানে দালানের ছাদ ঢালিয়ে সিমেন্ট, বালি, খোয়া এবং রডের মানে কতটুকু রড লাগবে সেটা আমরা কিভাবে বের করব দেখো। স্টেপ বাই স্টেপ আমি মানে ম্যাথটা করে দিচ্ছি আর কি, তোমরাও সাথে সাথে নোট করে নাও, ঠিক আছে? তো আমরা সমাধানে চলে যাই। তো মানে আমরা প্রপারলি ভাবে আমরা ম্যাথটা কমপ্লিট করি এবং ধাপে ধাপে দেখি যে কতটুকু লাগবে আর কি। তো আমরা ধরে নিচ্ছি যেহেতু আমাদের এটা হচ্ছে দালানের হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে? বা ছাদের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা ধরি মানে সমাধানে চলে গিয়ে আমরা লিখবো কি, মনে করি যেহেতু আমরা ধরে নিয়েছি, মনে করি ছাদের দৈর্ঘ্য, ঠিক আছে? ছাদের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 50 ফিট। 50 ফিট এবং ছাদের প্রস্থ হচ্ছে 30 ফিট। তো ছাদের দৈর্ঘ্য এবং প্রস্থ গেল, কিন্তু ছাদের একটা আমাদের পুরুত্ব আছে না? এটা ধরো আমাদের একটা ছাদ, হ্যাঁ? তো এই ছাদের একটা পুরুত্ব আছে না? তো পুরুত্বটা আমরা মূলত সচরাচর দিয়ে থাকি 5 ইঞ্চি, 6 ইঞ্চি এরকম দিয়ে থাকি আর কি। তো এই যে আমাদের ছাদের প্রস্থ আছে অর্থাৎ পুরুত্ব আছে, সরি প্রস্থ না পুরুত্ব, তো এইটুকু হচ্ছে আমাদের ছাদের পুরুত্ব, ঠিক আছে? তো এই পুরুত্বটা আমরা এটাও ধরে নিই আর কি। মনে করো আমরা 5 ইঞ্চির একটা ছাদ ঢালাই দিচ্ছি আর কি, ঠিক আছে? তো এই পুরুত্বটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি। 5 ইঞ্চি। তাহলে আমরা কি ছাদের পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি। ওকে, তো আমরা এখান থেকে কি পেলাম? ছাদের দৈর্ঘ্য পাইলাম, ছাদের প্রস্থ পাইলাম, ছাদের পুরুত্বটা পাইলাম। তো এইটা ধরো মনে করো যে এটা হচ্ছে আমাদের কি ছাদের ধরো দৈর্ঘ্য, এটা এত ফিট। ধরো এইটা আমাদের প্রস্থ, ছাদের প্রস্থ 30 ফিট, আর ছাদের মানে পুরুত্বটা আমরা পাইলাম কত? 5 ইঞ্চি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ছাদের ক্ষেত্রফল এবং ছাদের আয়তনটা বের করে নেব আগে। তো আমার যেহেতু বোর্ড ছোট মানে সেজন্য আমি উপরের জায়গাটুকু একটু মিশাই দেই, তোমরা সাথে সাথে বিষয়গুলো নোট করে নাও, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই ছাদের ক্ষেত্রফল এবং আয়তনটা বের করে নেব।
তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অবশ্যই আমরা জানি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে। তো আমরা এখানে লিখি যে ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তো ছাদের দৈর্ঘ্যটা পাইছি আমরা কত, 50 ফিট, প্রস্থটা পাইছি 30 ফিট। তাহলে আমরা কত পাইলাম এখানে, 3 5 15, 1500 ফিট। মানে এটা কি শুধু ফিট হবে না, এটা হবে আমাদের বর্গ ফিট, ঠিক আছে। এটা কি হবে, বর্গ ফিট। ওকে, তো এখন আমরা বের করব ছাদের আয়তন। আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব বা উচ্চতা, ঠিক আছে। তো তোমরা মানে এই প্রসেসগুলা জাস্ট মনে রাখবা এবং খাতায় সাথে সাথে নোট করে নাও, না হলে কিন্তু বিষয়গুলা মনে থাকবে না। মানে ধাপে ধাপে কিভাবে করতে হয় সেই একটু প্রসেসটা মনে রাখবা আর কি। আমাদের অনেকেরই কি হয় যে আমরা ম্যাথটা করতে পারি কিন্তু মানে কিভাবে মানে ধাপে ধাপে করতে হয় সেইটা জানি না, এর কারণে একটু হিজিবিজি ফিল হয়। হ্যাঁ, সেজন্য এটা আমাদের একটু মনে রাখতে হবে যে কোনটার পর কোন জিনিসটা আমাদের করতে হবে। তো আমি কি করছি, প্রথমে বিষয়গুলো ধরে নিছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তারপর হচ্ছে আমি কি করছি, ক্ষেত্রফল নির্ণয় করছি, তারপর হচ্ছে আয়তনটা নির্ণয় করতেছি। এই ধাপগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে। তো আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা, বা এখানে আমাদের যে পুরুত্ব রয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের পুরুত্বটাই হচ্ছে আমাদের উচ্চতা। তো দৈর্ঘ্য ছিল আমাদের 50, প্রস্থ হচ্ছে 30 গুণন উচ্চতা অর্থাৎ পুরুত্বটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা ছিল ফিটে, প্রস্থটা হচ্ছে ফিটে, আর পুরুত্বটা হচ্ছে আমাদের ইঞ্চিতে। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা একক একই লেভেলে আনতে হবে, ঠিক আছে। তারপর আমাদের আয়তন বের করতে হবে। এটা হচ্ছে ফিটে, এটা হচ্ছে ইঞ্চিতে, এভাবে আমাদের অঙ্ক করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে আমাদের পুরুত্বটা রয়েছে এটাকে আমরা ফিটে কনভার্ট করে নিয়ে যাব। তো আমরা কি জানি যে 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি, বা এভাবে লিখতে পারি যে 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফিট, ঠিক আছে। তো 12 ইঞ্চি সমান 1 ফিট হলে 1 ইঞ্চি সমান কত, 1 ইঞ্চি সমান হচ্ছে আমাদের 1/12। 1 ইঞ্চি সমান যদি 1/12 হয় তাহলে 5 ইঞ্চি সমান হবে আমাদের এই 5/12। মানে আমি যদি ঐকিক নিয়মটা একটু দেখাই তোমাদের, দেখো আমি এখানে একটু ছোট করে লিখি। হ্যাঁ, ঐকিক নিয়মে আমরা বের করতে পারি যে আমরা কি লিখবো, যে মানে 12 ইঞ্চি সমান 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফিট। তাহলে 1 ইঞ্চি সমান হচ্ছে এই 1 ফিট মানে 1/12, আর এই 5 ইঞ্চি সমান হচ্ছে 1 গুণন এই 5/12। তো আমরা 19-এ এই ঐকিক নিয়মগুলো, মানে 19 না আরো 7 8-এর ওইদিকে আমরা এই ঐকিক নিয়মগুলো পড়ে যাচ্ছি। তোমরা চাইলে এভাবে মানে ঐকিক নিয়মে ইয়ে করতে পারো, মানে এই ইঞ্চিটাকে কনভার্ট করতে পারো ফিটে, অথবা তোমরা সরাসরি মনে রাখবা। যদি এইটা তোমার মনে না থাকে তোমরা সরাসরি মনে রাখতে পারো যে আমাদের যে মানে ইঞ্চিটা দেওয়া থাকবে, এই ইঞ্চিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে সেটা আমাদের ফিটে চলে আসবে, ঠিক আছে। তো 12 ইঞ্চি যেহেতু আমাদের 1 ফিট, এই আমাদের ইঞ্চিটাকে যদি 12 দ্বারা আমরা ভাগ দিই, তোমরা যদি এটা মনে রাখতে না পারো এই জিনিসটা হুবহু তোমরা মুখস্থ করবা। যদি আমাদের এই ইঞ্চিটাকে 12 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে সেটা আমাদের ফিটে কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই পুরুত্বটাকে ফিটে কনভার্ট করব। তো ফিটে কনভার্ট করার জন্য আমাদের এটাকে কি করতে হবে, 12 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো 12 দ্বারা আমরা যদি ভাগ করি কত পাই,
আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, তোমরাও সাথে সাথে করো, ঠিক আছে? তো তোমরাও সাথে সাথে করতে পারো, যদি আমার ভুল হয় একটু সংশোধন করে নিবা। তো 5কে যদি আমরা 12 দ্বারা ভাগ দেই আমাদের আসে 0.4166, 0.4166 কি আসলে এটা আমাদের ফিট, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ পুরুত্ব সবকিছু আমাদের ফিটে চলে আসছে। তো এখন আমরা আয়তনটা বের করব, ঠিক আছে? তো আমাদের পুরুত্বটা শুধু ছিল কত, 0.4166। এটা কি হবে আমাদের, যখন বর্গ ছিল মানে দুইটা জিনিস ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ, তখন হচ্ছে আমাদের বর্গ ফিট। কিন্তু যখন দৈর্ঘ্য গুণের প্রস্থ গুণের উচ্চতা হবে তখন আমাদের হবে কি, ঘন ফিট, বা এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে স্কোয়ার ফিট, মানে SFT, মানে স্কোয়ার ফিট। হ্যাঁ, আর এই যে আয়তনটা এটাকে বলে ঘন ফিট, বা এটাকে বলে CFT। তোমরা এই SFT এবং CFT এই কথাগুলোর সাথে পরিচিত হবা এখন থেকে। হ্যাঁ, তো এতদিন আমরা এই বর্গ ফিট এবং ঘন ফিট পড়ে যাচ্ছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে এইগুলাকে SFT এবং CFT দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে মানে SFT কখন, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দুইটা জিনিস হলে সেটা হচ্ছে স্কয়ার ফিট বা SFT। আর হচ্ছে আমাদের যখন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তখন হচ্ছে ঘন ফিট বা CFT কি, কিউবিক ফিট, ঠিক আছে? তো তাহলে আমরা পাইলাম কি, ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 1500 বর্গ ফিট বা স্কয়ার ফিট বা SFT। আয়তন পাইলাম হচ্ছে, আয়তনটা এখনো বের করে নেই, তো দেখো এটা গুণ করে দাও, গুণ করে দিলে হচ্ছে আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? 50 গুণ 30 গুণ হচ্ছে 0.4166, ঠিক আছে? 624.9, 624.9, এটা কি আমাদের ঘন ফিট বা CFT, ঠিক আছে? তো এটাকে আমরা এই পয়েন্টটাকে মোটামুটি আমরা তো একটা যখন আয়তন নির্ণয় করতে যাই, এটা আমাদের পূর্ণ একটা সংখ্যা নিতে হবে আর কি। তো যেহেতু আমাদের 624.9 এটা প্রায় 625-এর মতো, তাই আমরা 625 নিতে পারি এটা, ঠিক আছে? 625 CFT বা ঘন ফিট। তো এই বিষয়গুলো কিন্তু লাগবে আমাদের, একটু আমি সাইডে রাখি, দেন হচ্ছে পরবর্তী ধাপে চলে যাই। তো আমি মানে দালানের ছাদের ইয়েটা পাইলাম, মানে ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 1500 SFT, আর হচ্ছে গিয়ে আয়তন পাইলাম 625 CFT। তো এই জিনিসটা আমার যেহেতু লাগবে আমি এখানে রাখি দিলাম, বাকিগুলো আমি মিশাই দেব, তোমরা সাথে সাথে একটু নোট করে নাও, ঠিক আছে? তো আমি মিশাই দিলাম, আমার যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না, আমি সম্পূর্ণটা মিশাই দিচ্ছি, তোমরা বিষয়গুলো সাথে সাথে নোট করে নাও। তো পরবর্তী প্রসেসটাও আমি দেখাই দিচ্ছি, তোমরা এই প্রসেসগুলো জাস্ট মনে রাখবা, মানে কোনটার পর কোনটা করতেছি আমি, এই জিনিসগুলো শুধু মনে রাখবা, ঠিক আছে? তো দেখো আমরা ক্ষেত্রফল এবং আয়তনটা বের করলাম। এখন আমরা একটা বিষয় মনে রাখবো, মালামালগুলা হিসাব যে করতেছি এটা আমরা শুকনো অবস্থায় হিসাব করতেছি, কিন্তু আমাদের এই আয়তনটা এবং ক্ষেত্রফলটা মানে যখন মশলাটা আমরা মিক্সচার করব তখন সেটা আয়তনে বৃদ্ধি পায়। তো আমরা এটা শুকনা অবস্থায় পাইছি, দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল এবং আয়তনটা শুকনো অবস্থায় পাইছি। আমাদের যে আয়তনটা আছে এটা কি আর্দ্র অবস্থায় 1.5 গুণ বৃদ্ধি পায় আর কি। তো আমি বিষয়টা লিখে দেই, তাহলে আরো ভালো হবে আর কি, তোমরাও সাথে সাথে এটাও নোট করতে পারো, ঠিক আছে? তো আমরা লিখবো কি, যে আর্দ্র অবস্থায়
আর্দ্র অবস্থায় এই মোট আয়তনটা 1.5 গুণ বৃদ্ধি পায়। মোট আয়তন 1.5 গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আমাদের যে মোট আয়তনটা বের হয়েছে, এই আয়তনটা আর্দ্র অবস্থায় কি হবে, 1.5 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ এর সাথে যদি আমরা 1.5 গুণ করি, সেই মানটাই হবে আমাদের আর্দ্র অবস্থায় মান। তো আমরা মোট আয়তনটা পেয়েছি কত, 625 CFT। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে আর্দ্র অবস্থায় আয়তন, আর্দ্র অবস্থায় আয়তন, আমাদের যে শুকনো অবস্থায় আয়তন কত ছিল, 625, তার সাথে গুণ করব 1.5 গুণ, হ্যাঁ, মানে 1.5 গুণ। এটা হবে কি CFT বা ঘনফিট। ঘনফিট। তো আর্দ্র অবস্থায় আমাদের আয়তনটা কত আসে, আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করি। 625 গুণ হচ্ছে 1.5, 937.5, 937.5 CFT, বা এটাকে আমরা লিখতে পারি 938 CFT। ঠিক আছে, 938 CFT। তো CFT-টা কি, ঘনফিট। ঠিক আছে, ঘনফিট অর্থাৎ আয়তনটা, মানে হ্যাঁ। তো আমরা কি পেলাম, শুকনো অবস্থায় আয়তন পাইছি 625 CFT, আর্দ্র অবস্থায় আয়তন পেলাম 938 CFT। তো আমরা যখন সিমেন্ট বালি খোয়ার অনুপাতটা নির্ণয় করতে যাব, তখন আমাদের এই আর্দ্র অবস্থায় আয়তনটা নির্ণয় করতে হবে। তো আর্দ্র অবস্থায় আয়তন কিভাবে নির্ণয় করছি, এই 1.5 মানে 5 দ্বারা এটাকে গুণ করছি। তো সিমেন্ট বালি এবং খোয়ার অনুপাতটা নির্ণয় করার সময় আমরা আর্দ্র অবস্থায় আয়তন নেব, এবং রডের পরিমাণ নির্ণয় করার সময় আমরা শুকনো অবস্থায় যে আয়তনটা আছে সেটাই নেব। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হবে কি, এখন হচ্ছে আমরা সিমেন্ট বালি খোয়ার যে একটা অনুপাত রয়েছে, এই অনুপাতটা বের করব। মানে বের করব বলতে এটা একটা কনস্ট্যান্ট মান থাকে। যদি তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে এই সিমেন্ট বালি খোয়ার অনুপাতটা, তাহলে তোমাদের একটা মানে স্ট্যান্ডার্ড মাপ আছে, সেটাই ধরে নিতে হবে আর কি। হ্যাঁ, তো সিমেন্ট বালি খোয়ার অনুপাতটা, স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে আমাদের মানে ছাদের জন্য 1:2:4। আমি লিখি জিনিসটা, তাহলে বুঝতে সহজ হবে। যে সিমেন্ট বালি খোয়া, এর অনুপাতটা হচ্ছে 1:2:4। অর্থাৎ তোমরা 4th সেমিস্টারে উঠছো, আই হোপ তোমরা এটা বলতে পারবা যে এই অনুপাতটা এটা কিসের অনুপাত। হ্যাঁ, তো এইখানে মানে আমরা যদি 1 বস্তা যদি সিমেন্ট নেই, প্রথমে এটা সিমেন্ট বালি খোয়া, তাহলে এটা হচ্ছে সিমেন্ট বালি খোয়া। তো এখানে আমরা যদি 1 বস্তা হচ্ছে সিমেন্ট নেই, তাহলে হচ্ছে 2 বস্তা আমাদের বালি নিতে হবে, 4 বস্তা আমাদের খোয়া নিতে হবে। এটা দ্বারা এটাই বোঝায়। হ্যাঁ, তাহলে এই ছাদ ঢালাইয়ের সময় আমাদের সিমেন্ট বালি খোয়ার অনুপাতটা কি হবে, 1:2:4, 1:2:4। ঠিক আছে, তো আমাদের এখন এই অনুপাতটা যোগফল মানে সমষ্টি বের করতে হবে। যদি আমাদের মানে অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া থাকে যে সিমেন্ট বালি খোয়ার অনুপাতটা আমাদের কি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, যদি না থাকে তাহলে আমরা এইটা ধরে নেব, সিমেন্ট বালি খোয়ার অনুপাতটা কি ধরে নেব, 1:2:4। ঠিক আছে, এখন এই মানে অনুপাতটার আমাদের যোগফল নির্ণয় করতে হবে। অনুপাতের যোগফল, ঠিক আছে, অনুপাতের যোগফলটা হচ্ছে আমাদের কি 1+2+4 অর্থাৎ 6-7। তো আমি বারবার একটা বিষয় বলতেছি যে তোমরা কি করবা, মানে ধাপ মানে অঙ্কটার প্রসেস মনে রাখবা, মানে কোনটার পর কোনটা আমি করতেছি এই জিনিসটা মনে রাখবা।
তাহলে তোমরা প্রপারলি ভাবে জিনিসটা করতে পারবা। ঠিক আছে, শুরুতে আমি কি করছি, বিষয়গুলোকে ধরছি। আমি আরেকটু যদি মানে পিছনে চলে যাই একটু রিভাইজ দেওয়ার জন্য, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা ধাপে ধাপে করতে না পারলে কিছুই করতে পারবে না, জাস্ট প্রসেস মনে রাখবা। প্রথমে আমরা কি করছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা ধরে নিছি। তারপর তোমাদের তো বইয়ে দেওয়া থাকবে, মানে অঙ্কে দেওয়া থাকবে দৈর্ঘ্য প্রস্থ, মানে এতটুকু জায়গার মধ্যে সিমেন্ট বালির পরিমাণ নির্ণয় করো। তো আমি আমার যেহেতু মানে অঙ্কটা আমি নিজেই দেখাচ্ছি আর কি, সেজন্য ধরে নিচ্ছি আর কি দৈর্ঘ্যটা হচ্ছে আমার 50 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, পুরুত্বটা ধরে নিচ্ছি 5 ইঞ্চি। তারপর কি করছি, ক্ষেত্রফল নির্ণয় করছি। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপর কি করছি, আয়তন বের করছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তারপর হচ্ছে আমরা যে আয়তনটা পাইছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দিয়ে যে আয়তনটা পাইছি, এই আয়তনটা হচ্ছে আমাদের শুকনো অবস্থায় আয়তন। এখন আমাদের সিমেন্ট বালি খোয়াটা নির্ণয় করতে গেলে আমাদের আয়তনটা আর্দ্র অবস্থায় আয়তন নিতে হবে। তো ওটা আর্দ্র অবস্থায় আমাদের এই আয়তনটা 1.5 গুণ বৃদ্ধি পায় আর কি। হ্যাঁ, সেজন্য আমরা যে শুকনো অবস্থায় যে আয়তনটা ছিল তার সাথে 1.5টা গুণ করছি। গুণ করার পর আমাদের আছে কত, 938 ঘনফিট বা সিএফটি, কিউবিক ফিট। হ্যাঁ, তো তারপর কাজ কি, আমরা হচ্ছে সিমেন্ট বালির যে মানে রেশিওটা রয়েছে, অর্থাৎ অনুপাতটা রয়েছে, অনুপাতটা লিখছি আর কি, লিখে আমরা তার যোগফলটা নির্ণয় করছি। ঠিক আছে, তো আমি যখন আমরা মানে প্র্যাকটিক্যালি করব খুব তাড়াতাড়ি করা যায়। এখন তোমাদের বিস্তারিত মানে বলতেছি জন্য একটু লং মনে হচ্ছে আর কি। তোমরাও যখন প্রপারলি ভাবে শিখবা তোমাদের কাছেও খুব ইজি মনে হবে, খুব তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, তো এখন পরবর্তী কাজ হচ্ছে, এখন আমরা ডিরেক্ট বের করবো আর কি। প্রথমে আমরা সিমেন্টের পরিমাণটা বের করবো, বালি, তারপর হচ্ছে খোয়ার পরিমাণটা বের করবো। তো তোমার সাথে সাথে বিষয়গুলো নোট করে নাও, আমি মিশাই দিচ্ছি এটা। হ্যাঁ, তো আমি উপরেরটা একটু মিশাই দেই, তোমরা বিষয়গুলো সাথে সাথে নোট করে নাও। হ্যাঁ, শুয়ে থেকে মুভি দেখার মতো ভিডিওগুলো দেখলে কোনো কাজে আসবে না, সাথে সাথে বিষয়গুলো নোট করবা, না হলে এগুলো মনে থাকবে না। তো আমরা এখন লিখি যে সিমেন্টের পরিমাণ, সিমেন্ট কত বস্তা লাগবে আর কি, এই 50 ফিট বা হচ্ছে 1500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমাদের কতটুকু সিমেন্ট লাগবে, সিমেন্টের পরিমাণ। তো এখানে আরেকটা সূত্র মনে রাখবা, মানে সিমেন্টের পরিমাণ এই একই সূত্র 3 ক্ষেত্রে ব্যবহার হবে, সিমেন্ট বালি খোয়া একই সূত্র ব্যবহার হবে। তো সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে যে আর্দ্র অবস্থায় আয়তন, আর্দ্র অবস্থায়, আচ্ছা এটা আমি একটু মিশাই দিয়ে নিচে লিখি। হ্যাঁ, এখানে যদি লিখি আমি 1500 এসএফটি আর হচ্ছে 625 সিএফটি, এটা হচ্ছে আমাদের শুকনো অবস্থায়, শুষ্ক। আর আর্দ্র অবস্থায় আমরা কত পাইছি জানো, আর্দ্র অবস্থায় পাইছি 938 সিএফটি। তো আমাদের সিমেন্ট বালি খোয়া নির্ণয়ের জন্য আমাদের এই আর্দ্র অবস্থায় আয়তনটা লাগবে আর কি। তো আমি এটা এখানে রেখে নিচেরটা মিশাই দিই, মানে উপরেরটা মিশাই দিই আর কি। তো আমরা সূত্রটা কি লিখবো, যে আর্দ্র অবস্থায় আয়তন, আর্দ্র অবস্থায় আয়তন গুণন হচ্ছে সিমেন্টের অনুপাত। মানে প্রথমে আমাদের যেহেতু সিমেন্টের পরিমাণটা নির্ণয় বের করতেছি, সেজন্য এখানে লিখতেছি যে আর্দ্র অবস্থায় আয়তন, যে আর্দ্র অবস্থায় আয়তনটা পাইছি সেইটা গুণন হচ্ছে সিমেন্টের অনুপাত। এই সিমেন্টের অনুপাত কত ছিল, 1। এখানে লিখবো যে সিমেন্টের অনুপাত ডিভাইডেড হচ্ছে আমাদের অনুপাতের যে যোগফলটা আছে সেটা, অনুপাতের যোগফল। ঠিক আছে, তো এই সূত্রটা মনে রাখবা প্রত্যেকটা ক্ষেত্রেই, বালি খোয়ার ক্ষেত্রে এই সূত্রটাই প্রয়োগ হবে। জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই সিমেন্টের অনুপাত, যখন মানে সিমেন্টের পরিমাণ নির্ণয় করতেছি তখন এই জায়গায় হবে সিমেন্টের অনুপাত,
যখন বালির পরিমাণ নির্ণয় করব তখন এই আর্দ্র অবস্থায় আয়তন গুণন হচ্ছে এখানে হবে বালির অনুপাত ডিভাইডেড ওই অনুপাতের যোগফলই থাকবে। যখন খোয়ার অনুপাত মানে খোয়ার পরিমাণ নির্ণয় করব তখনও সব ঠিক থাকবে, শুধু এখানে লিখবো খোয়ার অনুপাত। বাকি যে আর্দ্র অবস্থায় আয়তন গুণন কি লিখবো খোয়ার অনুপাত ডিভাইডেড অনুপাতের যোগফল, এই দুটো বিষয় মানে ঠিক থাকবে। জাস্ট যখন আমরা যার পরিমাণ নির্ণয় করবো শুধু এই জায়গাটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা এখন কি করতেছি, সিমেন্টের পরিমাণটা নির্ণয় করতেছি। তো আর্দ্র অবস্থায় আয়তনটা আমার কত ছিল, 938 গুণন হচ্ছে আমাদের সিমেন্টের অনুপাত। সিমেন্টের অনুপাত কত, এটা হচ্ছে আমাদের সিমেন্ট, প্রথমটা সিমেন্ট, দ্বিতীয়টা বালি, তারপর হচ্ছে খোয়া। তো সিমেন্টের অনুপাত হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে আমাদের অনুপাতের যোগফল, এই যে আমাদের অনুপাতের যোগফল আছে 7। তো এইটাকে যদি আমরা এই 7 দ্বারা 1 এর সাথে গুণ করলে তো এটাই হবে, তাই না। তো 1 এর সাথে যতই গুণ করে না কেন ততই হবে। দেন হচ্ছে 7 দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে হচ্ছে আমরা সিমেন্টের পরিমাণটা পেয়ে যাব। 938 ভাগ হচ্ছে আমাদের কত, 7, 134 CFT, 134 CFT বা ঘন ফুট। আমরা কি পাবো, সিমেন্ট মানে ওই 1500 স্কয়ার ফিট জায়গার মধ্যে আমাদের 134 CFT বা ঘন ফুট কি লাগবে, সিমেন্ট লাগবে। তো বাজারে আমরা যেগুলো সিমেন্ট পাই সেগুলো তো আমাদের সিএফটিতে না, আমাদের কি থাকে, ব্যাগে থাকে, একটা 50 কেজি ব্যাগে থাকে সিমেন্টগুলো, তাই না। তো এখন আমাদের এই সিএফটি থেকে শুধু ব্যাগে কনভার্ট করতে হবে, এই আর কি। তো আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে 1.25 ঘন ফিট বা সিএফটি সমান হচ্ছে আমাদের 1 ব্যাগ। এই জিনিসগুলো মানে মনে রাখতে হবে আর কি। 1.25 CFT সমান হচ্ছে 1 ব্যাগ। হ্যাঁ, তো তোমরা যদি অঙ্ক করতে গিয়ে যদি এই জিনিসটা মনে না থাকে, শুধু যদি এইটুকু রাখি এসো তাও হবে, কিন্তু হচ্ছে গিয়ে তোমার তো শুধু অঙ্ক করলেই হবে না, আমি তো বাস্তবিক তোমাদের একটু দেখাচ্ছি আর কি। যখন তুমি মালিককে হিসাব দিবা আর কি, যে কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত টাকা খরচ পড়বে, তখন তো আমাদের সিমেন্টের ব্যাগে বের করতে হবে, তাই না। তারপর না তুমি বলতে পারবা যে একটা ব্যাগের দাম হচ্ছে বর্তমান বাজারে 550 বা 600 এরকম হতে পারে, তা কতটা ব্যাগ লাগবে, তাহলে তুমি ওই ব্যাগের সাথে 500 হোক 550 হোক এরকম গুণ করলে তারপর না মোট সিমেন্টের টাকাটা তুমি বের করতে পারবা। তাহলে কি হবে, এই কিউবিক মানে হচ্ছে কি সিএফটি থেকে অর্থাৎ 134 ঘন ফিটটাকে আমরা কি করব, ব্যাগে আগে কনভার্ট করব। তো আগের মতোই যদি আমরা এই 134 কে 1.25 দ্বারা ভাগ দেই তাহলে কত ব্যাগ আমার সিমেন্ট লাগবে সেটা বের হয়ে আসবে, ঠিক আছে। যেহেতু আমরা কি জানি যে 1.25 CFT সমান হচ্ছে 1 ব্যাগ, তাহলে 1 CFT সমান হচ্ছে, আচ্ছা আমিও যে আবার ওই ঐকিক নিয়মে যদি চলে যাই, তাহলে 1 CFT সমান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড 1.25 আর হচ্ছে আমাদের কত 134 CFT। 134 CFT হচ্ছে আমাদের, এটা কি হবে এখন উপরে যাবে না, 134 গুণন 1 ডিভাইডেড হচ্ছে 1.25। তো এই ঐকিক নিয়ম যদি তোমাদের মনে রাখে, তোমার মনে না থাকে, তোমরা ডাইরেক্ট কি করবা, এটাকে এই যে 1.25 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে তোমরা এই এত ঘন ফিটকে ব্যাগে রূপান্তর করতে পারবা। তাহলে 134 ভাগ হচ্ছে 1.25, তাহলে আমাদের আসতেছে 107.2, কি আসতেছে 107.2 ব্যাগ। মূলত তোমাদের এই যে 107.2 ব্যাগ এরকম ভাবে কখনো হয়, যেহেতু মানে দশমিকের পর সামথিং কিছু আছে, এটা আমরা 108 ব্যাগ ধরতে পারি আর কি, 108 ব্যাগ, ঠিক আছে। দেখো আমরা খুব সহজেই সিমেন্টের পরিমাণটা বের করে ফেললাম, যে আমাদের 1500 স্কয়ার ফিট একটা ছাদ ঢালাইয়ে আমাদের লাগবে হচ্ছে 108 ব্যাগ সিমেন্ট, ঠিক আছে। তো
তো এখন তুমি বলতে পারবা যে সিমেন্ট কত টাকা লাগবে, সিমেন্ট কিনতেই কত টাকা লাগবে, 1500 স্কোয়ার ফিটে ছাদ ঢালাইয়ে সিমেন্ট কত টাকা লাগবে, যে 108 গুণন বর্তমান বাজার ধরে 550 টাকাও আমি একটা সিমেন্টের ব্যাগ ধরি, তাহলে হচ্ছে তোমার একক দশক শতক হাজার উজুত, অর্থাৎ 59,400 টাকা তোমার সিমেন্ট কিনতেই যাবে আর কি, এই 1500 স্কোয়ার ফিট একটা জায়গার মধ্যে ছাদ ঢালাই দিতে গেলে। হ্যাঁ, তো এখন আমরা সেম ভাবে কি করি, বালির পরিমাণটা নির্ণয় করি। তো দেখো আমাদের কি হলো, সিমেন্টের পরিমাণ নির্ণয় করে ফেললাম আমরা, তারপর হচ্ছে বালি খোয়ার পরিমাণটা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করব, তারপর রডের পরিমাণটা একটু অন্যভাবে নির্ণয় করতে হবে, আমি দেখাবো এখন এরপর, ঠিক আছে। তো আমি আর এগুলা মিশাচ্ছি না, সূত্র একই হবে। দেখো জাস্ট একটু পার্থক্য হবে কোথায়, এই যে এইখানের মধ্যে তোমরা কি করবা, যে এখানে লিখবা এখন সিমেন্টের জায়গায় লিখবা বালি। হ্যাঁ, বালির পরিমাণ, বালির পরিমাণ সূত্র একই থাকবে, আর্দ্র অবস্থায় আয়তন গুণন হচ্ছে, এখন হবে, আগে তো ছিল সিমেন্টের পরিমাণ যখন নির্ণয় করছি এখানে ছিল সিমেন্টের অনুপাত, এখন আমরা লিখবো এখানে বালির অনুপাত, ঠিক আছে। কি লিখবো, বালি এর অনুপাত বা বালির অনুপাত, সেটাই একটু বুঝে নিও আর কি। ডিভাইডেড হচ্ছে আমাদের অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল। তো সেম ভাবে আগের মতো আমরা কি করি, আর্দ্র অবস্থায় আয়তনটা হচ্ছে আমাদের এই যে 938 গুণন হচ্ছে আমাদের বালির অনুপাতটা হচ্ছে এই যে সিমেন্ট, এটা হচ্ছে বালি, এটা কি বালি, এটা হচ্ছে খোয়া। তো বালি হচ্ছে আমাদের, বালির অনুপাত হচ্ছে 2, ডিভাইডেড হচ্ছে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফলটা হচ্ছে 7, ঠিক আছে। তো এখন আমরা 938-কে 2 দ্বারা গুণ করি, তারপর হচ্ছে 7 দ্বারা ভাগ করলে আমাদের বালির পরিমাণটা বের হয়ে আসবে। তাহলে 938 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে 7, 268 সিএফটি বা হচ্ছে ঘন ফুট, ঠিক আছে। তো এই বালিটা মূলত আমরা এই সিএফটি হিসেবেই আনি আর কি, যে কত সিএফটি বালি লাগতেছে, এটা আমাদের যে ট্র্যাক থাকে ওই ট্র্যাকেই সিএফটি হিসাবটা করা হয় আর কি। হ্যাঁ, তো এটা এরকমই থাকবে। তারপর আমরা খোয়াটা এই সেম ভাবেই বের করে নিই। হ্যাঁ, তো আমি মিশা দিচ্ছি, তোমরা সাথে সাথে বিষয়গুলো উঠায় নাও, নাহলে কিন্তু এগুলা মনে থাকবে না। হ্যাঁ, তো আমি এবার আবার কি করব, এই বালির জায়গায় শুধু কি করব, খোয়াটা বসায় দেবো, মানে সূত্র তিনটারই ক্ষেত্রে একই হবে, জাস্ট এইখানে একটু চেঞ্জ। হ্যাঁ, তো এখন কি লিখবো, যে খোয়ার পরিমাণ। হ্যাঁ, এখানে কি লিখবো, তাহলে আর্দ্র অবস্থায় আয়তন গুণন হচ্ছে খোয়ার অনুপাত ডিভাইডেড হচ্ছে অনুপাতের যোগফল। তো আর্দ্র অবস্থায় আয়তনটা হচ্ছে আমাদের 938 গুণন হচ্ছে খোয়ার অনুপাত কত, সিমেন্ট বালি খোয়ার অনুপাত এত না 4, খোয়ার অনুপাত 4 ডিভাইডেড হচ্ছে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফলটা হচ্ছে 7। হ্যাঁ, তো আবার গুণ করো, গুণ করে 7 দিয়ে ভাগ দাও, 938 গুণন হচ্ছে আমাদের 4 ভাগ হচ্ছে 7, 536 সিএফটি, 536 সিএফটি বা ঘন ফুট। তো আমাদের এই খোয়াটাও তো আমরা কি করি, আগে আমরা ইট আনি। হ্যাঁ, ইট এনে বাসায় হচ্ছে গিয়ে এটাকে খোয়া তৈরি করি। তো এখন আমরা যদি বাসায় ইট আনতে যাই, তাহলে মালিককে বলতে হবে না যে আমাদের এই 536 সিএফটি আমাদের ইট লাগবে, কিন্তু মানে সরি 500 সিএফটি খোয়া লাগবে, 536 সিএফটি খোয়া লাগবে। তো এর জন্য আমাদের কতটা ইট আনতে হবে মালিককে বলতে হবে না। তো এর জন্য আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা ইট হচ্ছে তোমার 0.068 ঘন ফিট। হ্যাঁ, এখন দেখো আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে একটা ইট সমান
একটি ইট সমান হচ্ছে 0.068 ঘনফিট বা সিএফটি। তো সেম ভাবে যদি তোমরা আমরা যদি এই 500 এটা একটু উল্টায় লিখি তাহলে হচ্ছে তোমাদের ঐকিক নিয়মে জিনিসটা লিখতে পারবো আর কি, মানে কতটা ইটের পরিমাণ সেটা আমরা বের করব। তাহলে আমরা মানে বিষয়টা উল্টে লিখবো আর কি, মানে এই 0.068 ঘনফিট ইকুয়াল হচ্ছে একটি ইট। কতটা ইট লাগবে এখন দেখি। তাহলে 1 ঘনফিট হচ্ছে এই 1/1টি ইট, তাহলে আমাদের 536 সিএফটি বা 536 ঘনফিট। সিএফটি সমান হচ্ছে এটা যে গুণ হবে তাই না, 536 ডিভাইডেড হচ্ছে সরি এখানে 1 লিখলাম কেন, এখানে হবে যে এইটা 0.068, তাহলে আবার হচ্ছে 536, এটা যে এবার কি হবে গুণ হবে, দেন হচ্ছে এটা নিচে থাকবে 68 এতটি ইট। হ্যাঁ, তো তোমরা চাইলে ডিরেক্ট এই জিনিসটা মনে রাখবা যে এই যে আমাদের যত সিএফটি থাকবে সেটাকে 0.068 দ্বারা ভাগ করলে আমাদের এই সিএফটিটা ইটে রূপান্তর হবে। ঠিক আছে, তো আমরা কি করব, যদি তোমাদের এই ঐকিক নিয়ম মনে না থাকে তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবা, যে 0.068 ঘনফিট হচ্ছে একটা ইট। তাহলে 536 ঘনফিট হচ্ছে আমাদের এটা দ্বারা যদি ভাগ করি 536-কে, তাহলে আমাদের কয়টা ইট লাগবে সেটা বের হয়ে আসবে 0.068। তো এটা ভাগ করো, তো 536 ভাগ হচ্ছে আমাদের 0.068, তাহলে লাগতেছে আমাদের ইট লাগতেছে 7882.35। তো নিচেও এটা আমরা মিশাই দিই একটু। তাহলে কত আসছে আমাদের 7882.35টি। এই যে আমাদের ইট পয়েন্টে কি নেওয়া যায়, আমরা এই পয়েন্টটাকে কি করব, এই 83টা ইট ধরবো আর কি, 7883টি ইট, এতটি ইট লাগবে। হ্যাঁ, তো আমরা সিমেন্ট, বালি এবং এই যে খোয়ার পরিমাণটা নির্ণয় করলাম। খোয়ার হচ্ছে 536 সিএফটি, এটাকে আমরা ইটে বের করলাম যে এতটি ইট লাগবে আর কি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, রডের পরিমাণটা নির্ণয় করব। খুব তো রডের পরিমাণটা নির্ণয় করার জন্য আমাদের শুধু কি করতে হবে, মানে আর একটা সূত্র মনে রাখতে হবে আর কি। তো আমি তোমাদের যদি বিষয়টা উঠা হয়ে থাকে আমি জিনিসটা মিশাই দিই। হ্যাঁ, এই ক্ষেত্রে আর এই আমাদের সূত্রটা লাগতেছে না। তো রডের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের আর একটা প্রসেস মনে রাখতে হবে। এখন ওই অতটুকু জায়গার মধ্যে আমাদের রডের পরিমাণ, হ্যাঁ, রডের পরিমাণ, তো রডের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের যে সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ মানে ভিজা অবস্থায় আয়তনটা নিয়েছিলাম, এখন এই রডের পরিমাণের জন্য আমাদের নিতে হবে শুকনো অবস্থায় আয়তন। শুকনো অবস্থায় আয়তন গুণন হচ্ছে রডের একক ওজন। রডের একক ওজন গুণন হচ্ছে 1.5%। হ্যাঁ, তো এই রডের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে শুকনো অবস্থায় আয়তন। শুকনো অবস্থায় আয়তন কোনটা, যেটা হচ্ছে আমরা শুরুতেই আয়তনটা বের করেছিলাম আর কি, ওটার পরিমাণ আমি তো একটু মিশাই ফেললাম, ওটা ছিল আমাদের
শুকনো অবস্থায় আয়তনটা ছিল আমাদের 625। হ্যাঁ, 600, শুকনো অবস্থায় আয়তনটা আমাদের ছিল 625। 625 গুণন, এই যে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, রডের একক ওজন হচ্ছে আমাদের, এখানে নোট করে দেই আর কি, রডের একক ওজন হচ্ছে আমাদের কত জানো, 222 ঘনফিট। তো এটা হচ্ছে রডের একক ওজন, এটা মনে রাখতে হবে, 222 ঘনফিট। আর এই যে 1.5% মানে হচ্ছে 1.5 এর 100 দ্বারা ভাগ। তো আই হোপ এতটুকু বিষয় জানো যে এই পার্সেন্টের জন্য কি পার্সেন্টটা হয়ে যায় কি এই 1/100 হয়ে যায়, সেই জন্য আর কি এটা উপরে গিয়ে এটা ভাগ হয়ে গেছে আর কি, ডিরেক্ট লিখছি। হ্যাঁ, তো এই ক্যালকুলেশন করলে আমাদের রড কতটুকু লাগবে সেটা বের হয়ে আসবে। তো দেখো 625, এটা কিন্তু আমাদের শুকনো অবস্থায় আয়তন। আমরা এতক্ষণ মানে সিমেন্ট বালি এবং খোয়ার অনুপাত নির্ণয় করার সময় আমরা ভেজা অবস্থায় অর্থাৎ আর্দ্র অবস্থায় আয়তনটা নিয়েছিলাম আর কি। এটা হচ্ছে রডের ক্ষেত্রে আমাদের শুকনো অবস্থায় আয়তনটা নিতে, দেখো এখানে বাংলা এবং ইংলিশ দুটা মিলাই ফেলছি আর কি, এখানে এরকম কিন্তু করা যাবে না কখনো। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে শুকনো অবস্থায় আয়তন 625 গুণন হচ্ছে রডের একক ওজন। রডের একক ওজন হচ্ছে 222 ঘনফিট, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। দেন হচ্ছে আমাদের 1.5% মানে এত। তো আমরা বের করে ফেলি, 625 গুণন হচ্ছে 222 গুণন হচ্ছে 1.5 ভাগ হচ্ছে আমাদের 100, তাহলে 2081। মার্কারও কেন জানি লিখতেছে না, আমাদের ইও শেষের দিকে। 2081 এটা কিসে আসবে আমাদের, ঘনফিট, 81.2 ঘনফিট। ঠিক আছে, তো 2082 ধরতে পারি এটা আমরা। এটা আমরা ধরবো 2082 সিএফটি বা ঘনফিট। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ক্লাস। এই জিনিসটা মূলত আমাদের শুধু একাডেমিক বিষয় নয়, এটা হচ্ছে আমাদের জব সেক্টরের প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আবার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং অটোকেটটাও আমি ভিডিওগুলো করে রাখবো। এখন মানে সপ্তাহে একটা হলেও ছাড়ার ট্রাই করবে ইনশাআল্লাহ। আমার মূলত ব্যস্ততার কারণে হচ্ছে না, তবে অবশ্যই আমাকে যদি সাপোর্ট করো তাহলে মানে উৎসাহিত হব যে আমাদের ভালো কিছু হচ্ছে, অন্যের উপকার হচ্ছে, তাহলে আমারও একটা মানে ক্লাসগুলো নেওয়ার ইচ্ছা জাগে। হ্যাঁ, তো আজকের মতো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এরকম নতুন নতুন বিষয় তোমাদের গাইড দিয়ে যাব ফ্রিতে ইনশাআল্লাহ। তো ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।